আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। কোভিডের এই মুহূর্তে তোমাদের বিদ্যালয় যেহেতু তোমাদেরকে সশরীরে এসে তোমাদের পাঠদানের কোনো ব্যবস্থা করতে পারে না, যার কারণে তোমরা জানো যে আমরা প্রায় তোমাদের অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি। বেশ কিছু কারণে গত কয়েকদিন তোমাদের ক্লাসগুলো আমার নেওয়া হয় না, সেজন্য আমি দুঃখিত। তবে তোমাদের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি তোমাদের মোহাম্মদ তৌহিদুর রহমান, যিনি তোমাদের ইংলিশ পড়াই। আচ্ছা, তো আজকে আমরা 3টা ইউনিট একসাথে পড়বো, অর্থাৎ ইউনিট 15 থেকে ইউনিট 17 পর্যন্ত পড়ে ফেলবো। দেখো, ইউনিট 15-এর প্রথম যে লেসনটা ছিল সেটা আমাদের পড়া হয়ে গেছে। তোমরা জানো যে আমরা গত ক্লাস যেটা করেছিলাম হ্যাপি বার্থডে সম্পর্কে, সেটা আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা ইউনিট 15-এর দ্বিতীয় যে লেসনটা আছে, ছোট করে একটা লেসন আছে, সেই লেসনটা সম্পর্কে পড়বো। ইউনিট 16-এ কতগুলো ডায়লগ আছে, তো ডায়লগগুলো আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবুও আমরা ডায়লগগুলো পড়বো। তবে সেখান থেকে আমাদের প্রশ্ন আসার চান্সেস খুব কম থাকে, অথবা কখনো আসতে দেখাও যায়নি, তো যার কারণে সেটার প্রশ্ন সম্পর্কে আমাদের আর আলোচনা তেমন একটা না করলেও চলবে। তবে এরপর আবার আমরা ইউনিট 17-এর লেসন 5 and 6 পড়তে হবে, যেটা থেকে প্রায়ই পরীক্ষা হয়ে থাকে, প্রায় কি অনেকবার হয়ে আসছে। তোমাদেরকে আমি বইয়ের যে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ প্যাসেজের কথা বলছি, তার মধ্যে ইউনিট 17-এর লেসন 5 ও 6 ওটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ হতে যাচ্ছে। তো আমরা আগে প্রথমে ইউনিট 15-এর যে লেসন 3 and 4 আছে সেটা সম্পর্কে আলোচনা করি। দেখো, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 60-তে যখন যাবে, অর্থাৎ 60 নম্বর পেজে যখন যাবে, তখন দেখবে যে একটা তোমার কিছু একটা ছবি দেয়া আছে। এই জিনিসটা সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো, এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। আমাদের দুই ধরনের স্তম্ভ আছে, স্মৃতিস্তম্ভ আছে, যারা আমাদের বিভিন্ন সময়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, সেটা হোক আমাদের দেশের জন্য, হোক আমাদের ভাষার জন্য, তাদের স্মরণে বা তাদের সম্মানার্থে দুইটা আমাদের এরকম স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, যার মধ্যে একটাকে বলা হয় শহীদ মিনার আর আরেকটাকে বলা হয় স্মৃতিসৌধ। তো আমরা আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারটা হচ্ছে কাদের স্মরণে? শহীদদের স্মরণে। কোন শহীদ? যারা ভাষা শহীদ, ভাষা আন্দোলনের সময় যারা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিল, তাদের স্মরণে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে, যে স্তম্ভটার নাম হচ্ছে শহীদ মিনার, যেটা ছবি তোমরা এখানে দেখতে পারতেছো, যে 5টা লম্বা কলামের মতো দাঁড়িয়ে আছে, এবং সেই 5টা লম্বা কলাম হচ্ছে মূলত আমাদের শহীদ মিনার হিসেবে এই পুরো জিনিসটা, এই পুরো কমপ্লেক্সটাকে আমরা শহীদ মিনার হিসেবেই চিনে থাকি। তোমরা জানো, আর যারা জানেনি তারাও শুনে নাও, সেটা হচ্ছে যে 1952 সালে, 1947 সালে আমরা যখন একদম তারও আগে চলে গেলে 1757 সালের কথা আসে, যে 1757 সালে যখন ইংরেজরা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতো, 1757 সালের আগে, তো তারা আস্তে আস্তে এই ভারতবর্ষের, তখন তো আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এরকম আলাদা আলাদা রাজ্য ছিল না, এগুলো সবগুলো মিলে তোমার ভারতবর্ষ ছিল, অর্থাৎ পুরোটা মিলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হতো এটাকে। তো সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই ইংরেজরা এসে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো, এবং একটা পর্যায়ে তারা দেখা গেল যে আমাদের যে রাজনীতি, অর্থাৎ এই ভারতবর্ষের যে রাজনীতি ছিল, সুলতানি প্রথা যেটা ছিল, সেটার সাথে তারা আস্তে আস্তে ইনভলভড হয়ে যেতে লাগলো, এবং তারা আমাদের যে রাজনীতি অথবা আমাদের যে দেশ পরিচালনা, সেই দেশ পরিচালনায় আস্তে আস্তে তারা সক্রিয় হতে লাগলো, এবং যার ফলে এদেশের যারা নবাব ছিল বা রাজা ছিল তাদের সাথে বিভিন্ন সময়, বা জমিদার ছিল তাদের সাথে বিভিন্ন সময় ইংরেজদের বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত হয়, এবং এই সবগুলো সংঘাতের বা সব ধরনের দ্বন্দ্বের সর্বশেষ যে পরিণতি সেটা ছিল 1757 সাল। 1757 সালের 23শে জুন পলাশীর অম্রকাননে ইংরেজদের সাথে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ হয়, এবং যে যুদ্ধে সিরাজউদ্দৌলার কাছেরই কিছু মানুষ, অর্থাৎ আমাদের বাংলাদেশেরই, এই ভারতবর্ষেরই কিছু মানুষ সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে, যাদের মধ্যে মীর জাফর, মীর কাসিম, রায়বল্লভ, উমিচাঁদ, এদের নাম সম্পর্কে তোমরা শুনে থাকবে। এরা মীর জাফর সহ এরা তোমার নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে সেই যুদ্ধে পরাজিত করানো হয়, এবং সেই যুদ্ধে পরাজিত হওয়ার সাথে সাথে বাংলার যে স্বাধীনতা ছিল, ভারতবর্ষের যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা অস্তমিত হয়ে যায়, এবং সম্পূর্ণ ক্ষমতা চলে যায়
কাদের হাতে? ইংরেজদের হাতে, ব্রিটিশদের হাতে। এবং সেখান থেকে 1947 সালে পরবর্তীতে দেশ বিভাগ হয়, অর্থাৎ ভারতবর্ষ ভাগ হয়ে যায়, যেখানে হিন্দু যারা ছিল তারা ইন্ডিয়াতে চলে যায় এবং যারা মুসলমান ছিল মেজরিটি তারা চলে আসে হচ্ছে তোমার পাকিস্তানে। অর্থাৎ তখন দেখা গেল ভারত এবং পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র হয়ে গেল। সেই রাষ্ট্র দুইটার আবার পাকিস্তান যেটা ছিল, পাকিস্তানের দুইটা ভাগ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা এখন বর্তমান যেটা পাকিস্তান সেটাই, কিন্তু পূর্ব পাকিস্তান বলতে আমরা যারা বাংলাদেশের মানুষ তাদেরকে বোঝানো হয়। সেই পূর্ব পাকিস্তান যখন 1947 সালে পাকিস্তানের সাথে একত্রিত হলো, পাকিস্তানিরা বিভিন্নভাবে আমাদের বাঙালিদের উপরে অত্যাচার এবং নিপীড়ন করতে লাগলো, আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করতে লাগলো এবং আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমাদেরকে ওরা বঞ্চিত করতে চাইলো। এবং এক পর্যায়ে দেখা গেল যে ওরা আমাদের ভাষার উপরে আঘাত করলো। অর্থাৎ ওরা বলল যে সমগ্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু এই বাংলার যে মানুষ ছিল তারা তো উর্দু জানতো না, বা তারা তো উর্দু তাদের মাতৃভাষা ছিল না, তাদের মাতৃভাষা ছিল বাংলা। আমি উর্দু জানলে আমি কেন আমার মাতৃভাষা ত্যাগ করে আরেকজনের মাতৃভাষাকে নিজের ভাষা হিসেবে গ্রহণ করব? এবং সেই থেকেই আমাদের ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। এবং সেই ভাষা আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো মানুষকে শহীদ হতে হয়েছিল, এই ভাষার জন্য তাদের প্রাণ দিতে হয়েছিল। এবং পৃথিবীতে ভাষার জন্য অথবা স্বাধীনতার জন্য আমাদের মতো এত প্রাণ আর কেউ দেয়নি। ভাষার জন্য তো কেউ দেয়নি, স্বাধীনতার জন্য অন্যান্য দেশ যদিও প্রাণ দিয়ে থাকে, কিন্তু ভাষার জন্য পৃথিবীতে কোনো দেশে আমাদের মতো প্রাণ দেয়নি। এবং যার কারণে পরবর্তীতে পাকিস্তানিরা বাধ্য হয় আমাদের এই বাংলাকে মাতৃভাষা হিসেবে এস্টাবলিশ করার জন্য, বা মাতৃভাষা হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে বাংলা যখন মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেল, এটা বাঙালির জন্য অনেক গর্বের একটা অর্জন ছিল। এবং এই গর্বের অর্জনের পেছনে যাদের ভূমিকা ছিল অসামান্য, যাদের ভূমিকা অগ্রাহ্য করার কোনো সুযোগই ছিল না, যাদেরকে আমাদের মনে রাখতেই হতো, তারা হচ্ছে আমাদের ভাষা শহীদেরা। তোমরা জেনে থাকবে যে রফিক, সালাম, বরকত, জব্বর, শফিউর সহ আরও অনেকেই নিহত হয়েছিল। এবং সেই নিহতদের স্মরণেই প্রথমে ঢাকা মেডিকেল কলেজের গেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা মেডিকেল কলেজের গেটে একটা শহীদ মিনার তৈরি করা হয় এবং পরবর্তীতে সেটা এই রূপটা লাভ করে, অর্থাৎ বর্তমান যে রূপটা লাভ করে সেই রূপটা পরবর্তীতে এটাকে দেয়া হয়। তাহলে দেখো আমরা শহীদ মিনার সম্পর্কে পড়ি। আচ্ছা, শহীদ মিনার হচ্ছে আমাদের ভাষা শহীদদের স্মরণে, আর স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণে। দোনোটাই খেয়াল রাখবে যে শহীদ মিনার ভাষা শহীদদের জন্য, সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছে, মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে তাদের জন্য। তাহলে এবার আমরা শহীদ মিনার সম্পর্কে একটু পড়ি। এখানে কি বলতেছে, দ্য 21st of February is the 1952 is the language martyrs day। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, মার্টার হচ্ছে শহীদ, ডে হচ্ছে দিবস। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা শহীদ দিবস। অন দিস ডে ইন 1952, 1952 সালের এই দিনে স্টুডেন্টস ইন ঢাকার শিক্ষার্থীরা গেভ দেয়ার লাইভস ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেয়। দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই দিনটাকে এখন আমরা কি হিসেবে চিনি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিনি। তাহলে আমাদের যে জাতীয় জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে, বেশ কিছু আমাদের জাতীয় দিবস রয়েছে, সেই জাতীয় দিবসগুলো সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা থাকা উচিত। কেননা এই যে তোমাদেরকে সবসময় বলে থাকে যে শিক্ষা মানে শুধুমাত্র বই খাতার শিক্ষাই নয়, শিক্ষা মানে সব কিছু সম্পর্কে জেনারেল একটা নলেজ থাকা, সব সাধারণ জ্ঞান সম্পর্কে একটা জ্ঞান থাকা। যেমন মনে করো তুমি এখন ক্লাস 5-এ পড়ছো, হঠাৎ করে কেউ এসে যদি তোমাকে জিজ্ঞাসা করে বলো তো আমাদের বিজয় দিবস কবে, তখন যদি তুমি সেটা বলতে না পারো সেটা তোমার জন্য লজ্জাজনক হবে এবং সেটা জাতি হিসেবে আমাদের পুরো জাতির জন্য একটা লজ্জার বিষয় হবে। কেননা যেহেতু তুমি ক্লাস 5-এ পড়তেছো তার মানে তুমি বেশ কিছুটা শিক্ষায় অনেকটুকুই আগাই গেছো এবং সে আগায় যাওয়ার কারণে এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকা উচিত ছিল, যেহেতু সেটা আমাদের জাতীয় একটা দিবস এবং আমাদের জাতিসত্তার সাথে সেটা রিলেটেড বা সম্পর্কিত। সেজন্য আমাদের যে জাতীয় দিবসগুলো আছে সেই সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া সবসময় থাকতে হবে। যাদের নেই তারা এগুলো সম্পর্কে জেনে নিবে এবং কোন তারিখ কোন দিবস হিসেবে পালিত হয় এবং সেই দিবসের তাৎপর্যটা কি সেটা সম্পর্কে একটু তোমরা জেনে নেবে, তোমাদের বড়দের কাছ থেকে হোক, তোমাদের শিক্ষকদের কাছ থেকে হোক। আর আমি বিশ্বাস করি যে তোমাদের শিক্ষকেরা যখনই এই ধরনের কোনো
ডেট তোমাদের সামনে আসে তখন সেটা তাৎপর্য এবং সেটার যে ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই তারা অবহিত করেন। তো এবার দেখো আমরা দেখতেছি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষা শহীদ দিবস, অর্থাৎ এই দিনে আমাদের ভাষা শহীদরা নিহত হয়েছিল এবং তাদের স্মরণে এই দিনটাকে ভাষা শহীদ দিবস হিসেবেই পালন করা হয়ে থাকে। কেন 1952 সালের এই দিনে ঢাকা ভার্সিটিতে অথবা ঢাকায় কিছু শিক্ষার্থীরা তাদের জীবন বিলিয়ে দিয়েছিল কি করার জন্য? তাদের মাদার ল্যাঙ্গুয়েজ বা তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছিল। এবং এই দিনটাকে যেহেতু আমাদের বাঙালিরাই একমাত্র, তোমাদেরকে আগেও বলছি যে বাঙালিরাই হচ্ছে একমাত্র জাতি যারা তাদের ভাষার জন্য জীবন দিয়েছে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এই দিনটাকে সম্মানিত করবে না অথবা এই দিনটাকে সেভাবে সম্মান জানাবে না। সেই জন্য তারা কি করলো? এই দিনটাকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দিল। অর্থাৎ 1999 সালের আগ পর্যন্ত এই দিনটা ছিল শুধুমাত্র বাঙালি জাতির জন্য ভাষা শহীদ দিবস অথবা শহীদ দিবস। কিন্তু 1999 সালের 17ই নভেম্বর 17ই নভেম্বর ইউনেস্কো স্বীকৃতি দিল যে এই দিনটাকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। অর্থাৎ পুরো বিশ্বব্যাপী যতগুলো দেশ আছে সবাই এই দিনটাকে তাদের নিজ নিজ দেশে পালন করবে আমাদের বাঙালি যে ভাষা শহীদরা তাদের প্রতি সম্মান জানানোর জন্য এবং আমাদের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনকে সম্মান জানানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন তোমরা এর পরের পেজে গেলে, পেজ নাম্বার 61-এ গেলে এখানে দেখবে যে কয়েকটা ডেট দেওয়া আছে। উপরে এইচ নাম্বার যে ইয়াটা সেখানে কয়েকটা ডেট দেওয়া আছে এবং নিচে একটা শূন্যস্থান দেওয়া আছে, সেখানে কতগুলো দিবসের কথা বলা আছে। তাহলে আমরা দেখি আমরা পারি কিনা যে কোন দিবসটা কোনটা, অর্থাৎ কোন তারিখে কোন দিবসটা হয়। সবার প্রথমেই আছে দেখো বার্থডে অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন, যে হচ্ছে বাঙালি জাতির পিতা। তাহলে সেই দিনটা কবে, আমরা বঙ্গবন্ধুর জন্মদিন কবে পালন করি তোমরা বলতে পারো? বঙ্গবন্ধুর জন্মদিনটা পালন হয় 17ই মার্চে। প্রতি বছর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন হিসেবে পালন হয়ে থাকে। তাহলে দেখো আমাদের এখানে উপরে 17 মার্চ একটা ডেট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন। ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা দিবস, অর্থাৎ যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা হয়। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণা কবে হয়? 26শে মার্চ দিবাগত রাতে। তাহলে দেখো এখানে 26 মার্চ দেওয়া আছে না, তাহলে 26 মার্চ হচ্ছে কি আমাদের স্বাধীনতা দিবস। এরপর আসো বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষ। এই যে নববর্ষের বিভিন্ন উদযাপন হয়, পান্তা ইলিশ খায় মানুষ, সেটা কত তারিখে বা কোন মাসে? এপ্রিল মাসের 14 তারিখে। তাহলে এখানে সি নাম্বারে যেটা আছে 14 এপ্রিল, সেটা হচ্ছে বাংলা নিউ ইয়ার। ভিক্টোরি ডে, ভিক্টোরি কথার অর্থ কি? ভিক্টোরি কথার অর্থ হচ্ছে বিজয়। তাহলে ভিক্টোরি ডে অর্থ হচ্ছে বিজয় দিবস। তাহলে আমাদের বাঙালিরা মুক্তিযুদ্ধের পর বিজয় লাভ করে কত তারিখে? 26শে মার্চ তো আমাদের যুদ্ধ শুরু হয়, সেজন্য সেদিন স্বাধীনতার ঘোষণা হয় বলে সেই দিনটাকে আমরা কি স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। কিন্তু বিজয় দিবস অর্থাৎ আমরা বিজয় লাভ করি আলটিমেটলি কত তারিখে? 16ই ডিসেম্বরে। তাহলে 16ই ডিসেম্বর, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। এরপর আসতেছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এই যে শ্রমিকেরা, সেই শ্রমিকেরা যে শ্রম দিচ্ছে, তাহলে তাদের শ্রমের কারণেই তো আমাদের আজকে এই সভ্যতা গড়ে উঠছে অথবা কোনো একটা দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদেরকে সেভাবে সম্মান জানানোর জন্য একটা দিবস রয়েছে এবং সেই দিবসটা হচ্ছে কবে? 1 মে, মে মাসের 1 তারিখে। তোমরা তোমাদের সিলেবাস দেখলে দেখবে মে মাসের 1 তারিখে সবসময় বন্ধ থাকে, মে দিবস অথবা শ্রমিক দিবস হিসেবে সেই দিনটা লেখা থাকে। তো এই 1 মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এবং সবার লাস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, আন্তর্জাতিক শিশু দিবস, অর্থাৎ শিশুদের জন্য একটা দিবস রয়েছে, সেই দিনটা হচ্ছে কত তারিখে? 20শে নভেম্বর। তাহলে দেখো এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডেটের কথা উল্লেখ হয়েছে এবং ডেটগুলো তোমাদের ওভাবে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যাতে করে কেউ যখন তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে সে সম্পর্কে যেন তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাই ইউনিট 16-এ। ইউনিট 16-এ দেখো এখানে ইউনিট 16-এ লেসন 1, 2 আছে এবং 3, 4 আছে এবং পরবর্তীতে লেসন 5 এবং 6, 7-এ আরও কিছু জিনিস আছে। তো আমরা লেসন প্রথমে 1, 2টা পড়ি। এখানে দেখো প্রথম ডায়লগটা হচ্ছে একজন মা এবং তার মেয়ের মধ্যে ডায়লগ হচ্ছে এবং আমাদের ইউনিটের নাম ছিল মে আই কাম ইন, অর্থাৎ আমি কি আসতে পারি। তাহলে আমরা প্রথম ডায়লগটা দেখি।
সুফিয়া তার মায়ের সাথে কথা বলতেছে। সুফিয়া বাইরে খেলতে যেতে চায় এবং সেজন্য সে তার মাকে জিজ্ঞাসা করতেছে, মম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? মা আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি? মাদার বললো, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? অর্থাৎ সুফিয়ার স্কুলের বাড়ির কাজ ছিল, সেগুলো সে শেষ করেছে কিনা জিজ্ঞাসা করা হলো। সুফিয়া বলতেছে যে ইয়েস, হ্যাঁ আমি তো শেষ করেছি। মাদার বলতেছে ওকে, বাট ডোন্ট প্লে ফর টু লং। TOO, টু মানে হচ্ছে অনেকক্ষণ, আর লং মানে হচ্ছে দীর্ঘ সময়, অনেকক্ষণ ধরে খেলাধুলা করো না, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আবার চলে আসিও। এবার দেখো রশিদ এবং মিসেস আলমের মধ্যে কথা হচ্ছে। রশিদ সেই স্কুলে আসতেছিল এবং স্কুলে আসতে সম্ভবত সে দেরি করে ফেলছে, যার কারণে ওদের যে ম্যাম ছিল তিনি রশিদকে কিছু একটা জিজ্ঞাসা করতেছেন। রশিদ বলতেছে যে গুড মর্নিং টিচার, মে আই কাম ইন প্লিজ? শিক্ষককে গুড মর্নিং জানালেন এবং জিজ্ঞাসা করলেন যে সে কি ভেতরে আসতে পারে কিনা। যখন তুমি কারো বাসার ভেতরে যাবে অথবা কোনো ক্লাসের ভেতরে যাবে তখন তুমি কিভাবে প্রশ্ন করবে যে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মিসেস আলম ওদের যে টিচার তিনি বললেন ইয়েস রশিদ, ওয়াই আর ইউ লেট? তুমি দেরি কেন করলে? রশিদ বলল মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ। উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম, অর্থাৎ ডাক্তার যেখানে বসেন সেখানে গিয়েছিলাম। মিসেস আমিন বলল আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, সিট ডাউন প্লিজ। বললো যে ঠিক আছে, আমি আশা করি বা আমি দোয়া করি যেন তোমার বাবা দ্রুত সুস্থ হয়ে যায়। দ্রুত সুস্থ হয়ে যাওয়া, কেউ যখন দ্রুত সুস্থ হয়ে যাবে তাকে যখন তুমি দ্রুত আরোগ্যতা কামনা করবে তখন তুমি বলবে যে গেট ওয়েল সুন। গেট ওয়েল মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া, আর সুন মানে হচ্ছে দ্রুত। তাহলে সেজন্য যেহেতু মিসেস আলম চাচ্ছে যে তার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, সেজন্য তিনি কি বললেন, আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, সিট ডাউন প্লিজ। তাহলে এরপর তাকে বসতে বলল। তাহলে দেখো প্রথমে সুফিয়া আর তার মাদারের মধ্যে একটা কনভারসেশন পড়লাম এবং এরপর রশিদ এবং মিসেস আলম তার টিচারের মধ্যে একটা কনভারসেশন পড়লাম। এবারে পরের লেসনটা চলে যায় লেসন 3-4। তোমাদেরকে আমি আগেও বলছি যে এই ইউনিটগুলা অথবা এই ডায়লগুলো থেকে কখনোই প্রশ্ন আসেনি এবং আসারও কোনো সম্ভাবনা নেই, তো যার কারণে সেগুলো নিয়ে আর ডিটেইলড আমরা আলোচনা করলাম না। আমাদের যে নতুন শব্দ অর্থ থাকতে পারে অথবা নতুন কনভারসেশনের জন্য যে কথাগুলো থাকতে পারে সেগুলো শেখার জন্যই হচ্ছে যে আমরা বেসিক্যালি আমাদের এই লেসনগুলো পড়তেছি। লেসন 3-4-এ দেখো এখানে মাদার এবং তার ছেলে আজিমের মধ্যে কথা হচ্ছে। মাদার বলতেছে আজিম কুড ইউ হেল্প মি, আজিম আমাকে একটু সাহায্য করবে? আজিম বলতেছে অফকোর্স মম, হ্যাঁ অবশ্যই সাহায্য করবো। মাদার বলতেছে উড ইউ প্লিজ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, এই ডিশেসগুলো নিয়ে এই প্লেটগুলো নিয়ে কি তুমি রান্নাঘরে রেখে দিবে? আজিম বলতেছে যে ইয়েস মম, হ্যাঁ। তাহলে আজিমের মা হয়তো এই যে ডিশেসগুলো সেগুলো পরিষ্কার করে টেবিলের উপর রাখছিল এবং তিনি এখন সেগুলোকে কিচেনে, ওনাদের যে কিচেনে হয়তো শেলফস আছে সেই শেলফের মধ্যে রাখার জন্য এগুলো নিয়ে যেতে চাচ্ছে এবং তিনি তার ছেলে আজিমকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে সে কি ওনাকে সাহায্য করবে কিনা। তখন তাহলে তুমি যখন কারো সাহায্য চাবে তখন তুমি কি প্রশ্ন করবে? কুড ইউ হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এবং এরপর দেখো ওনার কি সাহায্য লাগতো, যে ওনার ডিশেসগুলো কিচেনে রাখার প্রয়োজন ছিল, সেজন্য তিনি জিজ্ঞাসা করছেন যে উড ইউ প্লিজ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন। তাহলে এই ছিল আমাদের লেসন ইউনিট 16। ইউনিট 16-এর পরের লেসন যেটা আছে সেটা আমাদের একবারেই কোনো প্রয়োজন নেই, বার্ডস অন স্ট্রিংস, এটা আমাদের পড়তেই হবে না, এটা আমরা রেখে দিব। এটা রেখে দিয়ে আমরা ইউনিট 17-এর লেসন 1-2-তে চলে যাব। এটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ লেসন না, তবে এক্ষেত্রেও বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড পাবে তোমরা, সেই নতুন ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। দেখো স্পোর্ট খেলাধুলা, এই পুরো ইউনিটটা হচ্ছে আমাদের খেলাধুলা সম্পর্কে। তাহলে প্রথমে দেখো উপরে বেশ কিছু ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটাই এক এক ধরনের খেলাধুলা। প্রথম খেলাধুলাটা এখন আর খুব একটা দেখা যায় না, বা প্রথম খেলাটা তোমরা এখন আর খুব একটা দেখো না, যেটা হচ্ছে কাবাডি খেলা। তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় খেলা কোনটা? হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে ক্রিকেট হতে পারে বা ফুটবল হতে পারে, এই দুইটা যে কোনো একটাই তো হবে, বাকিগুলো তো তেমন একটা খেলাধুলা হয় না। তবে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি বা হাডুডু, এই খেলাটাই। তবে কালের বিবর্তনে এই খেলাটা এখন আস্তে আস্তে হারাই যাচ্ছে, যদিও গ্রাম অঞ্চলে অথবা শহরেও কিছু মানুষ এখনও খেলে, কিন্তু আগের মতো এটার জনপ্রিয়তা এখন আর নাই। এরপর 2 নম্বরে আছে সাইক্লিং, অর্থাৎ সাইকেল চালানো, সেটা তোমরা জানো। ওয়েট লিফটিং হচ্ছে ভার উত্তোলন, অর্থাৎ এটা একটা প্রতিযোগিতা যে কে কতটুকু ভার উত্তোলন করতে পারে বা কে কতটুকু ওজন উঠাইতে পারে। এটা তোমরা যখন ESPN অথবা স্টার স্পোর্টস এই ধরনের স্পোর্টস চ্যানেলসগুলো দেখবে, সেখানে দেখবে যে বেশ কিছু সুঠাম দেহের অধিকারী ব্যক্তিরা এই ধরনের স্পোর্টসটার সাথে যুক্ত থাকে এবং তারা আস্তে আস্তে তাদের এই যে একটা কতগুলো চাকতি থাকে সেই চাকতিগুলোর ওজন থাকে এবং তাদের এই যে হাতে যে লোহার রডটা, এই লোহার রডটার আশেপাশে আস্তে আস্তে চাকতির পরিমাণ বাড়তে থাকে এবং সবচেয়ে বেশি ভার যে উত্তোলন করতে পারে তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হয়।
তো ওয়েট লিফটিং হচ্ছে, ওয়েট হচ্ছে ভার, আর লিফট মানে হচ্ছে ওঠানো। ওয়েট লিফটিং হচ্ছে ভার উত্তোলন। এরপর ব্যাডমিন্টন, তোমরা জানো শীতকালে ব্যাডমিন্টন খেলে থাকো তোমরা। ভলিবল, এটাও একটা খেলা, এটা সাধারণত হাত দিয়ে খেলা হয়। এটা ব্যাডমিন্টনের মতোই, তবে ব্যাডমিন্টনে যেখানে আমরা শাটল কক এবং র্যাকেট ইউজ করি, এখানে একটা গোলাকার ভলিবল ব্যবহার করা হয়, তবে অন্যান্য নিয়মকানুন অনেকটা ব্যাডমিন্টন খেলার মতোই। ক্রিকেট খেলা সম্পর্কে তোমরা জানো, সবাই চিনো। সুইমিং হচ্ছে সাঁতার কাটা, এটাও এক ধরনের স্পোর্ট, এক ধরনের খেলাধুলা। এবং সবার লাস্ট হচ্ছে ফুটবল। তাহলে এখানে যে খেলাধুলাগুলো আছে, অধিকাংশ খেলাধুলায় আমাদের শরীরকে এবং আমাদের মনকে প্রফুল্ল রাখার জন্য এবং আমাদের শরীরকে ভালো রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে খেলাধুলাটা ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কাজ ছাত্রছাত্রীদের ভেতরে, অর্থাৎ শিক্ষার্থীরা যখনই দেখা যেত যে তারা কোনো সুযোগ পেয়েছে অথবা যখনই তাদের সময় ফ্রি থাকতো, তারা এই খেলাধুলায় নিজেরা বিভিন্নভাবে অংশগ্রহণ করতো। যদিও এখন তোমরা মোবাইলের প্রতি অথবা টেলিভিশনের প্রতি তোমরা আসক্ত হয়ে গেছো, অথবা এগুলোতেই তোমাদের অধিকাংশ সময় চলে যায়, অথবা বিকালের যে টাইমটায় তোমাদের খেলাধুলা করার কথা, সেই টাইমটায় তোমরা খেলাধুলা না করে দেখা যাচ্ছে যে তোমাদেরকে কোচিংয়ে দৌড়াতে হচ্ছে অথবা তোমাদের বাসায় টিচার থাকতে হচ্ছে। এটা আসলে প্রকৃতপক্ষে তোমাদেরও দোষ না, যারা বলে থাকে যে এই প্রজন্মের শিশু কিশোরেরা মোবাইলে আসক্ত বা টেলিভিশনে আসক্ত, আসলে তোমাদেরও দোষ কোথায়? তোমাদের জন্য খেলার সেরকম সুযোগ নেই, অথবা তোমাদের খেলার জন্য সেরকম কোথাও মাঠ নেই, তো তোমরা খেলবে কোথায়? তোমাদের এগুলো করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। আর দেখা যাচ্ছে যে বিকাল টাইমটা আমাদের সাধারণত, আমি যেহেতু তোমরা অধিকাংশই জানো যে আমি ব্যাংক কলোনি স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের স্কুল ছুটি হতো 4টায় বা 4:30টায়, অর্থাৎ কখনো 4টায় ছুটি হতো শীতকালে, আর গরমের দিনে ছুটি হতো 4:30টায়। তো আমরা স্কুল শেষ করে বাসায় যাইতাম। বাসায় যাই তোমাদের মতো আমাদেরকে আবার কোচিংয়ে যাইতে হতো না, অথবা তোমাদের মতো আমাদের বাসায় তখন টিচার আসতো না। আমাদের টিচার আসলে সন্ধ্যার পরে আসতো। এখান থেকে স্কুল থেকে গিয়ে যেসব ছেলেমেয়েরা থাকতো সবাই একসাথে বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে ছেলেরা নিচে নেমে যেত, ক্রিকেট খেলতো বা ফুটবল খেলতো, মেয়েরা বের হয়ে যেত, মেয়েরা ছাদে যায় ওদের মতো করে, ওদের যে তোমাদের যে খেলাধুলাগুলো সেগুলো করতো। অর্থাৎ আমরা তখন আমাদের এই বিকাল টাইমটা আমরা জানতাম যে এটা হচ্ছে আমাদের খেলাধুলার জন্যই সময়। এই টাইমে কোনো লেখাপড়া করতে হবে না, এই টাইমে কোনো টিচার আসতে হবে না, এই টাইমে কোনো কোচিংয়ে যেতে হবে না, এবং যার কারণে ওই সময়গুলো আমরা খুব এনজয় করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তোমরা স্কুল থেকে বাসে যাওয়ার পর খাইতে না খাইতেই তোমাদের হয় টিচার আসতেছে, নাহলে কোনো একটা কোচিংয়ে তোমাদেরকে দৌড়াতে হচ্ছে। তো এই জন্য তবুও যখন যেখানে সময় পাবা অথবা খোলা মাঠ পেলে খেলাধুলা করার চেষ্টা করবা, কেননা খেলাধুলা না করলে তোমাদের শরীরের আমাদের যে এই হাড্ডিগুলো অথবা আমাদের যে জয়েন্টগুলো, এগুলোতে আমরা যেমন মনে করো একটা লোহা অনেকদিন একভাবে রেখে দিলে সেটা মরিচা ধরে যায় না, এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে অব্যবহারযোগ্য হয়ে যায়। তোমরা দরজায় যে কবজাগুলো থাকে ওগুলোকে দেখবে যে একটা দরজা যখন অনেক বছর অব্যবহৃত হয় তখন সেই দরজাটা ঠিক মতো ব্যবহার করা যায় না, অথবা দরজাটা ঠিক মতো খোলা যায় না। কেন? কেননা সেটার ওই কবজাগুলো জং ধরে যায়। তো আমরাও যদি খেলাধুলা না করি অথবা এক্সারসাইজ না করি, সেক্ষেত্রে আমাদের শরীরটাতেও জং ধরে যাবে, এবং একটা সময় দেখা যাবে যে আমাদের শরীর নাড়াতে অথবা কোনো ভারী কাজ করতে আমাদের জন্য খুবই কষ্ট হবে। তো সেজন্য তোমরা খেলাধুলা করবে যাতে করে তোমাদের শরীরটাও ফিট থাকে, এবং খেলাধুলা করলে আসলে মনটাও প্রশান্ত থাকে। সেজন্য খেলাধুলা করার চেষ্টা করবে। মাঠে যেতে না পারলে ছাদে ঘুরে বেড়াবে, ছাদে খেলবে, ছাদে দৌড়াদৌড়ি করবে, বাসার মধ্যে দৌড়াদৌড়ি করবে, একটা ফুটবল নিয়ে নিজে নিজে এমনি দৌড়াও, কোনো সমস্যা নেই। এরকম যতভাবে যে ধরনের ইনডোর হোক আউটডোর হোক যে ধরনের খেলাধুলা করা সম্ভব সবসময় একটু করার চেষ্টা করবে। তাহলে আসো আমরা ইউনিট 17-এর লেসনটা দেখে ফেলি। এখানে দুইজনের মধ্যে কথা হচ্ছে, বাইচং এবং আনুষা, দুইজনের মধ্যে কথা হচ্ছে। বাইচং আনুষাকে জিজ্ঞাসা করতেছে, ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস? তুমি কি কোনো ধরনের খেলাধুলা করো অথবা কোনো ধরনের ব্যায়াম করো? এখানে দেখো প্লেও বলছে, ডুও বলছে। প্লেটা হচ্ছে খেলার জন্য, যেমন মনে করো ক্রিকেট খেলা, কাবাডি খেলা, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, ফুটবল, এগুলো হচ্ছে খেলা। কিন্তু তুমি সাঁতার তো আর খেলতে পারবে না, সাঁতার কাটতে হয়, অথবা কাবাডি, সাইক্লিং এটা খেলতে পারবে না, এটা করতে হয়। সেজন্য এগুলোর জন্য ব্যবহৃত হয়েছে ডু। তাহলে তুমি কি কোনো খেলাধুলা করো অথবা কোনো খেলাধুলার সাথে যুক্ত আছো? আনুষা বলতেছে যে আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করি। আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস। উইকেন্ড হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ যেদিন আমাদের সপ্তাহ শেষ হয়, উইকের এন্ড শেষ হয়, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে শুক্রবার, কিন্তু বাইরের দেশে সেটা হচ্ছে রবিবার। তো ও বলতেছে যে আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, আমি সাপ্তাহিক ছুটির দিনে আমার পরিবারের সাথে ব্যাডমিন্টন খেলি। আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং এ লট, আমি অনেক সুইমিং করি, সাঁতার কাটি এবং সাইকেলিংও করে থাকি, অর্থাৎ সাইকেলও চালিয়ে থাকি। বাইচং বলতেছে যে আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, আমি ক্রিকেট খেলি এবং ওয়েট লিফটিং হচ্ছে ভার উত্তোলন, এবং ভার উত্তোলন করে থাকি।
ওয়েট লিফটিং, আর ইউ স্ট্রং? ওয়েট লিফটিং করো, ভার উত্তোলন করো, তুমি কি অনেক শক্ত? কেননা তোমাদেরকে একটু আগে আমি বলছি যে যারা ওয়েট লিফটিং করে তারা বেশ শক্ত সামর্থ্য হতে হয়। তো বলতেছে যে তুমি ওয়েট লিফটিং করো, তুমি এত শক্তিশালী? নট ভেরি, অতটাও শক্তিশালী না, বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, কিন্তু আমি আরও শক্তিশালী হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই অনেক শক্তিশালী। মাই ব্রাদার ইজ স্ট্রং টু, আমার ভাইও কিন্তু অনেক স্ট্রং। হি প্লেস কাবাডি, সে কাবাডি খেলে, অ্যান্ড ভলিবল, এবং ভলিবলও খেলে থাকে। হি ইজ গুড অ্যাট স্পোর্টস, সে এইসব খেলাধুলায় বেশ ভালো। বাইচং বলতেছে আইড লাইক টু ট্রাই কাবাডি, আমি কাবাডি খেলতে পছন্দ করব। আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল, ভলিবলও কীভাবে খেলে সেটা সম্পর্কেও আমি জানতে চাই। আনুষা বলতেছে ভলিবল ইজ এক্সাইটিং, ভলিবল খুবই আনন্দদায়ক খেলা, বাট আই লাইক প্লেয়িং ফুটবল মোর, কিন্তু আমার ফুটবল আরও বেশি খেলতে ভালো লাগে। বাইচং বলতেছে আই লাভ ফুটবল টু, আমারও ফুটবল পছন্দ, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের মতো আবার অত বেশি পছন্দ না। দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট, ক্রিকেট হচ্ছে ওর সবচেয়ে প্রিয় খেলা। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুইজন তারা বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পর্কে আলোচনা করতেছে, অর্থাৎ কার কোন খেলাটা পছন্দ অথবা কার কোন খেলাটা ভালো লাগতেছে অথবা কে কোন খেলাটা খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সব ব্যাপার সম্পর্কে বলা হয়েছে, এবং একই সাথে কে কখন এই খেলাধুলোগুলো করে এবং অন্যান্য কি কি খেলাধুলার সাথে তারা জড়িত আছে সেসব সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এই লেসনটাও চলে যাক, এই লেসনটাও আমরা অমিট করে যাই। এরপরে যে লেসনটা আছে ইউনিট 17-এর লেসন 5 and 6, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার ব্যাপারে তোমাদেরকে আমি আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম, দ্য অলিম্পিক গেমস। এটা অনেক বেশি পরীক্ষায় আসছে, এবং তোমরা যদি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখো তাহলে দেখবে যে সেখানে এটাই সবচেয়ে বেশিবার আসা। তাহলে আমরা লেসনটা পড়ে ফেলি। দেখো এখানে একটা পতাকা আছে, প্রথমে দেখো একটা পতাকা, তার মধ্যে 5টা রিং একটা আরেকটার সাথে সংযুক্ত। এটা হচ্ছে অলিম্পিকের অফিসিয়াল পতাকা, অর্থাৎ অলিম্পিক গেমসের প্রত্যেকটা দেশের যেমন একটা পতাকা থাকে, অলিম্পিক গেমসেরও একটা নির্দিষ্ট পতাকা আছে, এবং সেই পতাকাটা হচ্ছে এটা। দেখো আমরা শুরু করি। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, অলিম্পিক গেমস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খেলাধুলার প্রতিযোগিতা। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 year ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, অলিম্পিক গেমস প্রত্যেক 4 বছর পর পর একটা আয়োজক, ভিন্ন একটা আয়োজক দেশে হয়ে থাকে। হোস্ট মানে হচ্ছে আয়োজক, আয়োজক দেশ হচ্ছে কি যে দেশ এই খেলাটা আয়োজন করে। ঠিক আছে, মোর দেন 200 nations sent a total of amount 13,000 athletes to compete in more than 30 different sports, 200টা জাতির বেশি, অর্থাৎ 200টা দেশের বেশি দেশ থেকে 13,000-এর মতো, অলমোস্ট 13,000 অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ, অর্থাৎ যারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে, প্রায় 13,000 ক্রীড়াবিদ এখানে আসে 30টার বেশি ইভেন্টে অংশ নেওয়ার জন্য। অর্থাৎ মনে করো ক্রিকেট একটা ইভেন্ট, ফুটবল একটা ইভেন্ট, দৌড় একটা ইভেন্ট, রিলে দৌড় একটা ইভেন্ট, ওয়েট লিফটিং একটা ইভেন্ট, ব্যাডমিন্টন একটা ইভেন্ট, শুটিং একটা ইভেন্ট, এরকম 30টার উপরে ইভেন্ট আছে। সেই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য 13,000-এর বেশি ক্রীড়াবিদ একত্রিত হয়। The first Olympic Games was held in Greece almost 3,000 years ago, তাহলে দেখো এই খেলাটা কত পুরনো, কেন এটাকে পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট বলা হয়, প্রায় 3,000 বছর আগে। এখন কত সালে? এখন হচ্ছে 2021, অর্থাৎ এই যীশু খ্রিস্ট জন্মেরও আরও আগে থেকে 3,000 বছর আগে গ্রিসে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896, 3,000 বছর আগে শুরু হলেও আধুনিক যে অলিম্পিক গেমস, অর্থাৎ এখন যে আধুনিক রূপটা, সেই রূপটা শুরু হয়েছিল কখন থেকে? 1896 সাল থেকে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন, এবং এরপর থেকে 31 বার এই কম্পিটিশনটা হয়েছে। তোমরা জানো যে পৃথিবীতে 2টা বড় বড় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং সেই বিশ্বযুদ্ধগুলোর সময় অলিম্পিক গেমস হয়নি। তো এরকম বিভিন্ন সময় বন্ধ থাকার পরেও 31 বার এই টোটাল কম্পিটিশনটা হয়েছে। এই অলিম্পিক গেমসের ছোট্ট করে তোমাদেরকে ইতিহাসটা বলি, সেটা তোমরা জানতে চাইবে অবশ্যই। সেটা হচ্ছে যে এই 3,000 বছর আগে যখন মানুষ এতটা সভ্য ছিল না, তখন দেখা যেত যে তোমার জাতিতে অথবা বিভিন্ন জাতির ভেতরে সব সময় একটা সংঘাত লেগে থাকতো, অর্থাৎ দেখা যেত এই জাতির সাথে ওই জাতির মারামারি হচ্ছে, এই দেশের সাথে ওই দেশের মারামারি হচ্ছে। তো তখন ইফোটিয়াস অথবা
ইথিওপিয়াস, এই দুইটা যে কোনো একটা নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না। এই নামের একজন ব্যক্তি তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, ইথিওপিয়াস মনে হয়। তিনি চিন্তিত হয়ে পড়লেন যে এরকম হলে তো চলবে না। তিনি চিন্তা করতে লাগলেন যে এর থেকে শান্তিপূর্ণভাবে এই যে জাতিতে জাতিতে দ্বন্দ্ব বা মারামারি, এটাকে কিভাবে বন্ধ করা যায় বা কিভাবে কমানো যায়। এবং সেখান থেকে তিনি চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন যে আমরা কি করব, এক ধরনের কম্পিটিশন আয়োজন করব, যে কম্পিটিশনের জাতিগুলো একজন আরেকজনের সাথে মারামারি না করে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কে সেরা সেটা প্রমাণের চেষ্টা করবে। অর্থাৎ তখন তারা মারামারি করতো যে কারা কাদের চেয়ে বেশি ক্ষমতাবান বা কারা কাদের চেয়ে বেশি সেরা, সেই জিনিসটা প্রমাণের জন্য তারা একটা দেশ আরেকটা দেশের সাথে মারামারিতে যুক্ত থাকতো বা মারামারিতে লেগে থাকতো। তো বলতেছে যে নিজের শ্রেষ্ঠত্ব যদি প্রকাশ করতেই হয় তাহলে খেলাধুলার মাধ্যমে করো, মারামারি না করে। এবং সেখান থেকেই হচ্ছে যে গ্রিসের অলিম্পিয়া শহরে প্রথম এই খেলাটা আয়োজন করা হয় বলে এই খেলাটার নাম হয় অলিম্পিক্স। এবং পরবর্তীতে 1896 সালে এটা আরও সুন্দরভাবে প্রত্যেক 4 বছর পর পর খেলাটা হতো এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতাটা এখনও চলে আসতেছে এবং এখনও বিভিন্ন দেশ এই অলিম্পিক গেমসগুলো আয়োজন করে যাচ্ছে। এবং তোমরা জেনে থাকবে যে অলিম্পিক্সকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সবচেয়ে বড় শো। অর্থাৎ শো মানে সেটার বাংলাকে কি বলা যায়, আয়োজন বা অনুষ্ঠান, পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান কোনটা, অলিম্পিক গেমস। তাহলে আমরা দেখো এখানে অলিম্পিক গেম সম্পর্কে প্রথমে বলা হচ্ছে যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কম্পিটিশন এবং এটা কয় বছর পর পর হয়, 4 বছর পর পর হয়। কোথায়, একটা ডিফারেন্ট হোস্ট সিটিতে, অর্থাৎ ভিন্ন একটা আয়োজক শহরে। কতগুলো দেশ এটাতে পার্টিসিপেট করে, প্রায় 200-র মতো দেশ এটাতে পার্টিসিপেট করে। এবং কতজন ক্রীড়াবিদ থাকে সেখানে, 1300 জনের মতো ক্রীড়াবিদ থাকে। টোটাল কয়টা খেলাধুলা আছে এখানে, 30টার উপরে খেলাধুলা আছে। এই অলিম্পিক গেমস, প্রথম অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল কখন, 3000 বছর আগে। তবে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছে কখন, 1896 সালের পরে। এবং এখন পর্যন্ত টোটাল কয়টা কম্পিটিশন হয়েছে, এখন পর্যন্ত টোটাল 31টা কম্পিটিশন হয়েছে। তাহলে দেখো এই দুইটা লেসন, অর্থাৎ আমাদের যে দুইটা লেসন গুরুত্বপূর্ণ ছিল সেই দুইটা লেসনের ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে এখানে দেওয়া আছে। তোমরা এখন ভিডিওটা পজ করে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের খাতায় লিখে নেবে। এরপরে আমরা এই কোশ্চেন, নিচে কতগুলো 6টা কোশ্চেন দেওয়া আছে, সেই 6টা কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা করে নিই। দেখো প্রথম প্রশ্ন করছে হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড, কত বছর পর পর অলিম্পিকগুলো হয়ে থাকে। তাহলে আমরা একটু আগে জানলাম কি যে অলিম্পিক গেমস হয়ে থাকে প্রত্যেক কয় বছর পর পর, 4 বছর পর পর। তাহলে তোমার অ্যান্সার হবে অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স। অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 ইয়ার্স। ওই ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, এটা যদি দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর তোমাকে বলছে হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স, অলিম্পিকে কতগুলো দেশ প্রতিযোগিতা করে। তাহলে আমরা কতগুলো দেশের কথা জানলাম, 200টা দেশের কথা। তাহলে মোর দ্যান 200 কান্ট্রিজ, হাউ মেনি এর জায়গায় কি লিখবে, মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স। 3 নম্বরে বলতেছে হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, কতগুলো অ্যাথলেট আসে। তাহলে অ্যাবাউট 13,000 অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। 4 নম্বরে আছে হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক্স, তাহলে দেয়ার আর 30 different sports in the Olympics. When was the first Olympics? প্রথম অলিম্পিক্স কখন হয়? The first Olympic was held in Greece almost 3000 years ago. আর when did the modern Olympic Games begin? The modern Olympic Games began অথবা started in 1896. তাহলে এভাবে করে তোমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো করে ফেলবে। সাথে এই ইউনিট 17 এর লেসন 5-6 অর্থাৎ অলিম্পিক্সের যে মডেল কোশ্চেনটা আছে তোমাদের মডেল কোশ্চেনের বইগুলোতে, সেখান থেকে এই মডেল কোশ্চেনটা দেখে নিবে। এটা খুব ভালোভাবে পড়বে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের আজকের যে লেসনগুলো ছিল সবগুলো তোমরা বুঝতে পারছো। এবং যদি কোনো লেসনে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাক। পরের দিন তোমাদের নতুন কোনো একটা লেসন নিয়ে আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।